হ্যালো এভরিওয়ান, আমাদের আজকের টপিক হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তো আমাদের নামটা শুনে আমরা বুঝতে পারতেছি রুদ্ধতাপীয় প্রক্রিয়া। সো এখানে রুদ্ধ কথাটা ইউজ করা হয়েছে, এখানে তাপীয় কথাটা ইউজ করা হয়েছে। আমরা যদি এটাকে বিভাজন করে দেখি যে রুদ্ধ মানে আমি কোনো কিছু বাইরে থেকে আসতেও দিব না, ভিতরে ঢুকতেও দিব না, মানে আমি জিনিসটাকে অফ করে রাখবো, সিস্টেমটাকে অফ করে রাখবো। তো এখানে রুদ্ধতাপীয় প্রক্রিয়া বলতে আসলে এমন একটা সিস্টেমকে বোঝায় যেখানে আসলে তাপের কোনো আদান প্রদান হয় না। তাপের কোনো আদান প্রদান হয় না বলতে গেলে তাপ বাইরে থেকে ভিতরে একটা সিস্টেম ধরি আমরা, লেটস সে এটা একটা সিস্টেম। এখন এই সিস্টেমটার মধ্যে যদি এমন হয় যে আমাদের বাইরে থেকে তাপ ঢুকতেও পারতেছে না এবং কি তাপ বাইরে বেরও হইতে পারতেছে না, তো এরকম একটা সিস্টেমকে আমরা বলবো হচ্ছে অ্যাডিয়াবেটিক প্রসেস বা রুদ্ধতাপীয় প্রক্রিয়া। অ্যাডিয়াব্যাটিক প্রসেস। তাহলে আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়া বলতে এমন একটা প্রক্রিয়াকে বোঝাই যে প্রক্রিয়াতে সিস্টেম থেকে তাপ বাইরে বেরো হইতে পারে না, অথবা সিস্টেমের ভিতরে তাপ আসতেও পারে না বাইরে থেকে। তো এই প্রক্রিয়াকে রুদ্ধতাপীয় প্রক্রিয়া বলা হয়। এখন যেহেতু সিস্টেম থেকে আমার তাপ হচ্ছে ঢুকতে পারতেছে না, সিস্টেমে বেরো হইতে পারতেছে না, তাহলে আমার এই তাপ শক্তির পরিবর্তনটা ডেল কিউর পরিমাণ হয়ে যায় 0। তো এটার পরিমাণ 0 হয়ে গেলে আমি সিম্পলি লিখতে পারি এটা যখন 0, তখন আমার এই অভ্যন্তরীণ শক্তি যেটা আছে এটাই আমার কি করবে, কাজের যোগান দিবে। সো dW ইজ ইকুয়ালস টু মাইনাস du। তার মানে এই অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনের মাধ্যমেই আমার কাজটা হবে। সো এখানে মেইন কাজের যে আমাদের উৎস থাকবে সেটা হবে সে অভ্যন্তরীণ শক্তি। তো অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি বা হ্রাসের মাধ্যমে আমাদের সিস্টেমে কাজ হবে, এটা আমরা বুঝতে পারলাম। তো এখন প্রশ্ন হচ্ছে অভ্যন্তরীণ শক্তিটা কীভাবে বৃদ্ধি বা হ্রাস পাবে, আর কখনই বৃদ্ধি পাবে কখনই বা হ্রাস পাবে। আচ্ছা, এখন আমরা রুদ্ধতাপীয় সিস্টেমের মধ্যে দুইটা জিনিস দেখতে পারি, একটা হচ্ছে রুদ্ধতাপীয় সংকোচন আর একটা হচ্ছে প্রসারণ। এই দুইটা জিনিস আমরা দেখতে পারি, একটা হচ্ছে সংকোচন হয় আর একটা হচ্ছে প্রসারিত হয়। যখন এই সিস্টেমটা সংকুচিত হইলে আমরা একটা বেসিকভাবে চিন্তা করি, তো সিস্টেমটা সংকুচিত হইতেছে, তার মানে সেই সংকুচিত হওয়ার ফলে তার একটা সিস্টেমের কিছু প্রপার্টি চেঞ্জ হবে। আবার যখন প্রসারণ হবে তখন সিস্টেমটা প্রসারিত হচ্ছে, তো প্রসারিত হওয়ার ফলে কি হবে, এর প্রপার্টি কিছুটা চেঞ্জ হবে। এখন যখন আমার প্রসারণ হয়, আগে আমরা প্রসারণটা চিন্তা করি। প্রসারণ হইলে আমরা একটু প্র্যাকটিক্যালি দেখতে পারি যে সিস্টেমটা কিছুটা শীতল হয়ে যায়। শীতল হয়ে যাওয়ার কারণটা কি? শীতল হয়ে যাওয়ার কারণ হচ্ছে যখন প্রসারিত হয় তখন এই অভ্যন্তরীণ শক্তি দ্বারা সিস্টেমের ভিতরে কাজটা হয়, আর কাজটা হওয়ার ফলে এখানে অভ্যন্তরীণ শক্তি পরিমাণ হ্রাস পায়, তথা অভ্যন্তরীণ শক্তি পরিমাণ হ্রাস পাইলে কি টেম্পারেচার অটোমেটিক্যালি কমে আসবে। সো টেম্পারেচার কমে আসে তখন সিস্টেমটা শীতল হয়ে যায়। আবার ফোর্সে আমরা যদি সংকোচনের কথা চিন্তা করি, যখন একটা সিস্টেম সংকুচিত হয় তখন বাইরে থেকে শক্তি সরবরাহ করে, এই জিনিসটা বাইরে থেকে শক্তি সরবরাহ করবে এবং সেই শক্তিটা সিস্টেমে কাজ করবে। সো এখানে হচ্ছে গিয়ে কিছুটা গরম অনুভূত হবে সংকোচনের সময়, তাহলে আমাদের কী অনুভূত হয়? গরম অনুভূত হয়। আর প্রসারণের সময় সিস্টেমটা শীতল অনুভূত হয়। তার পিছনে কারণ হচ্ছে যখন প্রসারণ হয় তখন হচ্ছে অভ্যন্তরীণ শক্তির দ্বারা সে কাজটা করে, তার মানে অভ্যন্তরীণ শক্তি কিছুটা হ্রাস পাবে, আর অভ্যন্তরীণ শক্তি হ্রাস পেলে তখন তাপমাত্রাটাও অটোমেটিক্যালি হ্রাস পাবে। আবার যখন আমি সংকোচনের কথা চিন্তা করব তখন কি হবে? তখন আমার বাইরে থেকে শক্তির কিছুটা প্রদান হবে বা কিছুটা সরবরাহ করবে। ওই সরবরাহকৃত শক্তিটা, তাহলে আমি যদি এভাবে বলি, সংকোচনের সময় বাইরের থেকে শক্তি সরবরাহ করে এবং সেই শক্তিটা পরবর্তীতে কী করে, আমার কাজে রূপান্তরিত হয়। এই শক্তিটা পরবর্তীতে আমার কিসে রূপান্তরিত হবে? কাজে রূপান্তরিত হবে। আশা করি এই পর্যন্ত আমরা সবাই বুঝতে পারছি। তো এই কাজে রূপান্তরিত হওয়ার কারণে আমি যেহেতু তাকে বাইরে থেকে শক্তি দিচ্ছি, তার ফলে কি হবে, এই সিস্টেমটা কিছুটা হিট হবে, সিস্টেমটা কিছুটা গরম অনুভূত হবে। তো গরম অনুভূত হইলে স্বাভাবিকতই তার টেম্পারেচারটা বৃদ্ধি পায়, আর এই কেসে টেম্পারেচারটা হ্রাস পায়। এটাই হচ্ছে এখানকার মেইন বেসিক, যে কিভাবে কেন প্রসারণ হইলে তাপমাত্রা কমে যায়,
কেন সংকোচন হইলে তাপমাত্রা বৃদ্ধি পায়। এখন আমরা যদি এর গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা দেখি, এখানে আমাদের এই লাইনটা এটা সমষ্ণ রেখা, এই লাইনটা একটা সমষ্ণ রেখা। সমষ্ণ রেখা দুইটা হচ্ছে ভিন্ন ভিন্ন টেম্পারেচারের জন্য। এখানে টেম্পারেচার হচ্ছে T1 আর এখানে টেম্পারেচার হচ্ছে T2। এই দুইটা টেম্পারেচারের জন্য আমি হচ্ছে দুইটা সমষ্ণ রেখা পাইলাম। এখন সাপোজ আমার একটা জিনিসের গ্যাসের T1, এই গ্যাসটার আদি অবস্থান ছিল যখন এ বিন্দুতে, তখন তার ভলিউম ছিল হচ্ছে V1, এবং তার ভলিউম V1 থাকার কারণে গ্যাসটা দেখা গেল সমষ্ণভাবে যদি হইতো তাহলে সেটা এই রেখা বরাবর চলে যাইতো। কিন্তু যেখানে এখানে রুদ্ধতাপীয় সংকোচন হবে বলে বা প্রসারণ হবে বলে, এখানে একটু খেয়াল করে দেখি, এখান থেকে এখানে এটা কিন্তু রুদ্ধতাপীয় প্রসারণ হয়ে গেল। কারণ কি, এখানে আমরা এই পাশ থেকে এদিকে যত যাচ্ছি ভলিউম তত হচ্ছে বৃদ্ধি পাচ্ছে। ভলিউম যখন বৃদ্ধি পাচ্ছে তাহলে এটা কী হয়ে গেল, প্রসারণ হয়ে গেল। আর আমরা জানি প্রসারণ হয়ে গেলে কি হয়, টেম্পারেচার ড্রপ করে। সো দেখা গেল সাডেনলি এখান থেকে এই রেখাটার মাধ্যমে দেখতে পারি যেখানে টেম্পারেচারটা আমার ড্রপ করতেছে, T2 টেম্পারেচারটা। সো T1 টেম্পারেচারটা অবশ্যই T2 টেম্পারেচারের থেকে বড়। কারণ কি, আমার যখন আয়তনটা বেড়ে যাচ্ছে, কাজ হচ্ছে, তখন আমার এখানে কি টেম্পারেচার ডাউন হচ্ছে। আর আমরা বলছিলাম এই প্রসারণ হলে কি হবে, শীতল অবস্থা হবে। তাহলে এখানে হচ্ছে বি যে অবস্থানটা আছে এটা হচ্ছে দ্বিতীয় অবস্থান, এবং দ্বিতীয় অবস্থানে আয়তন হবে V2। তো এই যে আমার এ বি যে রেখাটা আছে, এই রেখাটা আসলে আমাদের রুদ্ধতাপীয় রেখা নির্দেশ করে, রুদ্ধতাপীয় রেখাকে নির্দেশ করে। আর এইখানে যে আমাদের এই দুইটা রেখা আছে নীল রঙের কলম দিয়ে লেখা যে, তো এই রেখা দুইটা দ্বারা আসলে আমাদের সমষ্ণ রেখাকে নির্দেশ করে। আর আমরা রুদ্ধতাপীয় রেখাতে দেখতে পাচ্ছি যে ফার্স্টের যে পজিশনটা ছিল এ পজিশনে আমাদের প্রেশার ছিল P1, আর পরবর্তীতে যখন আমার টেম্পারেচারটা কি হলো, ড্রপ করলো, অর্থাৎ প্রসারণ হইলো, তখন আমার এখানে প্রেশারটা অটোমেটিক্যালি কমে আসছে। এই পয়েন্টে প্রেশারটা হচ্ছে P2। তো আশা করি এই পর্যন্ত বোঝা গেছে। থ্যাংক ইউ সবাইকে। এবার আমরা দেখব রুদ্ধতাপীয় প্রক্রিয়ার কিছু বৈশিষ্ট্য। তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার বৈশিষ্ট্য। ফার্স্ট অফ অল, এই প্রক্রিয়াটা অনেক দ্রুত হয়। দ্রুত হয় কেন, আমরা একটু চিন্তা করি। নর্মালি যেহেতু এই প্রক্রিয়াটাতে বাইরে থেকে তাপ শক্তি আসেও না, তাপ বাইরে থেকে আসেও না, এবং কি বাইরে যায়ও না। সো আমাদের যদি প্রসেসটা ধীরে ধীরে হয় তাহলে কি হবে, কিছু পরিমাণ হিট লসের পরিমাণ বেড়ে যাবে। হিট লসের পরিমাণ বেড়ে গেলে কি, সে অবশ্যই কিছু না কিছু পরিমাণ বাইরের দিকে তাপ সে নির্গমন করবে। তো বাইরের দিকে তাপ যেহেতু নির্গমন করবে, তার জন্য আমাদের প্রক্রিয়াটা দ্রুত হইতে হয়। প্রক্রিয়া যখন দ্রুত হয় তখন বাইরে থেকে আমার সেই তাপ শক্তিটা আদান প্রদানের জন্য এনাফ পরিমাণ টাইম পাওয়া যায় না। সো অ্যাকুরেট একটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া অবশ্যই দ্রুত হইতে হবে, এবং এই দ্রুত হওয়ার ফলেই আমরা এই প্রক্রিয়াটাকে রুদ্ধতাপীয় প্রক্রিয়া হিসাবে বিবেচনা করতে পারি। যদি দ্রুত না হয় তাহলে সেই প্রক্রিয়াটা কখনোই রুদ্ধতাপীয় প্রক্রিয়া হবে না। আর আমরা আগেই বলছি সংকোচনের সময় কি হয়, এই সংকোচনের সময় এর তাপমাত্রা বৃদ্ধি পায়, আর প্রসারণের সময় কি হয়, তাপমাত্রা হ্রাস পায়। তো আমরা এই গ্রাফটা থেকে এটা দেখতে পারি, যখন আমরা ধরলাম বি থেকে এতে সে যাবে, তাহলে কি V2 থেকে V1 আয়তনের দিকে যাচ্ছে। V2 থেকে V1 আয়তনের দিকে গেলে এখানে আয়তনের পরিমাণটা কি হয়েছে, হ্রাস পাচ্ছে। আয়তনের পরিমাণটা যখন হ্রাস পায় তখন কি হয়, এখানে আমরা খেয়াল করে দেখি আয়তনের পরিমাণটা হ্রাস পাচ্ছে। আর আয়তনের পরিমাণ হ্রাস পেলে তখন তাকে আমরা সংকোচন বলতে পারি। আর সংকোচনের ক্ষেত্রে কি হইলো, টেম্পারেচারটা অটোমেটিক্যালি T2 লেভেল থেকে T1 লেভেলে উঠে গেল, তার মানে টেম্পারেচারটা বেড়ে গেল। আর সাথে সাথে আমরা এখানে দেখতে পাবো প্রেশারের পরিমাণটাও বৃদ্ধি পায়। এখানে প্রেশার ছিল P2 আর এখানে প্রেশার হচ্ছে P1। সো প্রেশারের পরিমাণটাও বৃদ্ধি পেল। আবার একইভাবে যদি আমরা প্রসারণের ক্ষেত্রে চিন্তা করি, তখন তার বিপরীতভাবে দেখা গেল যে আমাদের টেম্পারেচারের পরিমাণটাও হ্রাস পেল, প্রেশারের পরিমাণটাও কী হয়, হ্রাস পেল। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় সংকোচনে তাপমাত্রা বৃদ্ধি পায় আর প্রসারণে তাপমাত্রা হ্রাস পায়। আর কাজটা যেটা হবে সেটা অভ্যন্তরীণ শক্তির মাধ্যমেই হবে। অভ্যন্তরীণ শক্তি থেকে কিছু পরিমাণ অংশ দিয়ে আমার হচ্ছে মেইনলি অভ্যন্তরীণ শক্তি থেকে আমাদের কাজে রূপান্তরিত হবে। তো এখানে নেট হিট ডেল কিউ এটার পরিমাণ হচ্ছে 0 হয়ে যাবে। অতএব বাইরে থেকে কোনো তাপমাত্রা আসবেও না, বাইরে কোনো তাপ যাবেও না।
এটাই হচ্ছে রৌদ্রতাপীয় প্রক্রিয়া। থ্যাংক ইউ সবাইকে।